কি হলো অন্তরা, তুমি খাচ্ছ না কেন? দেখো আমি খুব ভালো করেই জানি তোমাদের মেয়েদের একটা প্রবলেম আছে, তোমরা নাকি সামিনা না খেলে খেতে পারবে না। দেখো আমি কিন্তু ওসব প্রথায় একদমই বিশ্বাস করি না। আমি যখন খাবো তোমাকেও আমার সাথে খেতে হবে, বুঝেছো? এসব তুই কি বলছিস? তোর বউ তোর সঙ্গে খাবে? না না, আমার বাড়িতে একদম এসব অনাসৃষ্টি কাণ্ড চলবে না। তুই দেখিসনি তোর বাবা না খেলে কোনোদিনও আমাকে খেতে দেওয়া হতো না, সেই জায়গায় দাঁড়িয়ে তোর বউ কি করে এই নিয়ম ভঙ্গ করতে পারে? উফ মা, তোমার জামানা আর আমাদের জামানা অনেক আলাদা। আমাদের যুগে হাজবেন্ড আর ওয়াইফ একসঙ্গে বসে খাই। যদি অন্তরা এক্ষুনি আমার সাথে খেতে না বসে তাহলে আমিও খাবো না। ছেলের মুখে এমন কথা শুনে বিজয়া দেবী ভীষণই রেগে যায় আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, যা দেখে অন্তরা বড্ড বিপদে পড়ে। আরে আপনারা থামুন প্লিজ, আসলে আমার হাত কেটে গেছে, তাই আমি আপনাদের সঙ্গে খাবো না। ও মা, সে কি, তোমার হাত কেটে গেছে? তুমি আগে বলনি তো। কই দেখি, এসো এখানে এসো, বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আগে বলতে হয়তো। এই কাটা হাত দিয়ে তুমি কি করে খাবে বলো তো? খুব জ্বালা করছে বলো। না না, আসলে সবজি কাটতে গিয়ে একটু লেগে গেছে, ওরকম টুকটাক হয়, ওটা কোনো ব্যাপার নয়। তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি খেতে বসছি। তোমাকে তো খেয়ে অফিসেও যেতে হবে। প্রীতম অন্তরার কোনো কথা শোনে না। সে জোর করে অন্তরাকে চেয়ারে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিতে শুরু করে, যা দেখে বিজয়া দেবী হিংসায় জ্বলে ওঠে। কারণ বিজয়া দেবী কখনোই ছেলে বৌমার ভালোবাসা সহ্য করতে পারে না। বাবা, বৌমাটা তো দেখছি খুব ভালোই ছেলেটাকে হাত করেছে। আমি জানতাম এই লাভ ম্যারেজ করা মেয়েগুলো এরকমই হয়, ছেলেকে কুকুর বানিয়ে রেখেছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি তোমাকে, কি করে শায়েস্তা করতে হয় আমিও জানি। ছেলে বৌমার ভালোবাসা দেখে বিজয় দেবীর মনে মনে খুবই হিংসা হয়, আর তারও ইচ্ছা হয় নিজের স্বামীর হাতের খাবার খেতে। তাই সে তখনই অনির্বাণ বাবুর কাছে গিয়ে একটা প্লেট ধরিয়ে দিয়ে বলে, শুনছো, আমি হাতে খেতে পারছি না, আমার হাতটা ভীষণ ব্যথা করছে, তুমি আমাকে একটু হাতে করে খাইয়ে দাও না, আমার শরীরটাও খারাপ লাগছে, শরীরে একটু এনার্জি নেই। একটু আগেই তো দিবি প্লেটটা হাতে করে নিয়ে হেঁটে এলে, আবার এখন বলছো তোমার হাতে ব্যথা? তুমি নিজের হাতে খেয়ে নাও, বুঝলে? আমাকে বাজারে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে অনির্বাণ বাবু বেরিয়ে যায়। এতে বিজয়া দেবীর ভীষণই খারাপ লাগে। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। একদিন অন্তরা ঠিক করে সে শপিং করতে যাবে, কিন্তু অন্তরা যদি একা নিজের জন্য কিছু কিনে আনে তাহলে তার শাশুড়ি মা আবার ঝামেলা শুরু করে। তার উপর অন্তরা খুব ভালোভাবেই জানে সে শাশুড়ি মায়ের জন্য যাই পছন্দ করে নিয়ে আসুক না কেন, কিছুতেই তার শাশুড়ি মায়ের সেটা পছন্দ হয় না। তাই অন্তরা শপিং করতে যাওয়ার আগে তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে, মা, আমি শপিং করতে যাচ্ছি, আপনার কি রঙের শাড়ি পছন্দ বলুন, আমি সেরকমই আপনার জন্য শাড়ি নিয়ে আসবো। আপনি তো আমার নিয়ে আসা কোনো জিনিসই পছন্দ করেন না, তাই ভাবলাম একবার আপনাকে জিজ্ঞাসা করেই যাই। আমার মতো বয়সের মানুষেরা যেরকম শাড়ি পরলে ভালো লাগবে তুমি সেরকমই শাড়ি নিয়ে এসো। আমি তো আর তোমার মতো ফ্যাশন করে শাড়ি পরে বরের কাছে ঢলে পড়তে পারবো না। এসব আবার কি কথা? স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবে, এটাই তো হওয়া উচিত। অন্তত প্রত্যেক বাবা মাই চায় যে তার ছেলে বৌমা সুখে শান্তিতে ঘর সংসার করুক, আর আপনি আমাকে ঠেস মেরে এসব কথা বলছেন? তুমি কি ভেবেছো আমি তোমার মতলব বুঝি না? তুমি তো আমার ছেলেকে বশ করে রেখেছো, যাতে সারাক্ষণ আমার ছেলে তোমার কথাই ওঠে বসে। তোমার মতো মেয়েদেরকে আমার খুব ভালো মতোই চেনা আছে। শাশুড়ি মায়ের কথা শুনে অন্তরা কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। সেদিন অন্তরা আর কিছুতেই শপিং করতে যেতে পারে না। কিছুক্ষণের মধ্যেই প্রীতম অন্তরাকে ফোন করে বলে, কি গো, তুমি তো শপিং করতে যাবে বললে, এক্সট্রা টাকা লাগলে কিন্তু আমার থেকে চেয়ে নিও। আবার কম দামের জিনিস কিনে ফেলো না যেন। তোমার যা পছন্দ হবে তুমি তাই কিনতে পারো, আমার টাকা নিয়ে কোনো সমস্যা নেই। না, আমি শপিং করতে যাব না, তোমার যা মনে হয় তুমি তাই কিনে এনো। তোমার মা আমাকে প্রত্যেকদিন যাচ্ছি তাই বলে কথা শোনাচ্ছে। তোমাকে বিয়ে করে আমি কি খুব ভুল করে ফেলেছি? তোমার মায়ের সবসময় মনে হয় আমি তোমাকে বশ করে রেখেছি। এমন সময় বিজয়া দেবী আড়াল থেকে ছেলে বৌমার সব কথা শুনে ফেলে, আর যেহেতু বৌমা শপিং করতে যাবে না শুনে সে মনে মনে আরো বেশি খুশি হয়। অন্যদিকে প্রীতম অন্তরার কথা শুনে বলে, এ বাবা, মা তোমাকে এসব বলেছে? তুমি তো জানো মা কেমন। আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই তোমাকে অফিস থেকে ছুটি নিয়ে শপিং করতে নিয়ে যাচ্ছি। তুমি রাগ করে থাকলে আমার সারাদিনটাই খারাপ যাবে, বুঝেছো? এই বলে প্রীতম অফিস থেকে ছুটি নিয়ে তড়িঘড়ি করে বাড়িতে ফিরে আসে, যাতে সে অন্তরাকে নিয়ে শপিং এ যেতে পারে। কিন্তু হঠাৎই দুপুরবেলা ছেলেকে বাড়ি ফিরে আসতে দেখে বিজয়া দেবী বেশ অবাক হয়ে বলে, কি ব্যাপার,
তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি? তুই তো বললি আজকে তোর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাহলে এই দুপুরবেলা তুই বাড়িতে কি করছিস? কোনো জিনিসপত্র নিয়ে যেতে ভুলে গেছিস নাকি? তোর বউটাও তো কোনো কম মেয়ে না, রাত দিন শুধু শপিং করব, সাজবো, গুজবো, এসবই কাজ। হ্যাঁ, ইম্পর্টেন্ট মিটিং তো ছিল, কিন্তু আমি মিটিংটা ক্যান্সেল করে দিয়েছি। মিটিং না হয় অন্যদিনে করে নেওয়া যাবে। আজকে অন্তর অনেকদিন বাদে বলছে শপিং করতে যাবে। অন্তর এমনিতে কোথাও যেতেও চায় না, তাই আমি ভাবলাম আমি নিজেই না হয় ওকে শপিং করতে নিয়ে যাই। এই বলে প্রীতম অন্তরাকে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু ছেলের এরকম ব্যবহারে বিজয়া দেবী মনে মনে তার বৌমার উপর খুবই রেগে যায়। আমাকে খুঁজে বের করতেই হবে এই মেয়েটা কি কালা জাদু করেছে। ইস, আমিও যদি একবার করতে পারতাম তাহলে আমার বরটাও আমার হাতের মুঠোয় থাকতো। ছোটবেলা থেকে আমারও ইচ্ছা ছিল লাভ ম্যারেজ করার, কিন্তু বাবা মা জোর করে আমার অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দিয়েছিল। বিয়ের পর থেকে আমি তো কখনোই স্বামীর ভালোবাসা পেলাম না। বিজয়া দেবী সারাক্ষণ মনে মনে এসবই চিন্তা ভাবনা করতে থাকে, আর সে সবসময় চেষ্টা করতে থাকে কিভাবে ছেলে বৌমার মধ্যে ঝগড়া লাগানো যায়। একদিন সকালে অন্তরা প্রীতমের কাছে চা নিয়ে যায়। সেই সময় প্রীতম অফিসের কাজকর্মে ব্যস্ত থাকে। ঠিক এমন সময় বিজয়া দেবী ইচ্ছা করে অন্তরার পাশ দিয়ে যাওয়ার অজুহাতে অন্তরাকে এক ঠেলা মারে, যার ফলে পুরো চাটা ল্যাপটপের উপরে গিয়ে পড়ে। আরে অন্তরা, কি করছো? আমি একটা অফিসের ইম্পর্টেন্ট কাজ করছি, তুমি আমার ল্যাপটপের উপর চা ফেলে দিলে। ধুর, এখন আমি এই কাজটা কি করে করব? আমার কাছে এক্সট্রা ল্যাপটপও তো নেই। আরে না না, মা তো আমাকে ঠেলা মারলো, তাই ভুল করে চাটা পুড়ে গেছে। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে চা ফেলিনি। কি বললে? আমি তোমাকে ঠেলা মেরেছি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি আমার ছেলের সামনে আমাকে খারাপ সাজাচ্ছ। নিজেই তো চাটা ফেলে দিয়েছো যাতে আমার ছেলের কাজটা নষ্ট হয় আর আমার ছেলে তোমার সেবা করতে পারে। থাক না মা, অন্তরাকে বকে কি হবে? এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিছু করার তো নেই। অন্তরাও হয়তো বুঝতে পারেনি, ভুল করে চা পড়ে গেছে, ও কোনো ব্যাপার না, বাদ দাও। এই বলে প্রীতম ব্যাপারটা কাটিয়ে দেয়, কিন্তু বিজয়া দেবী আশা করে প্রীতম হয়তো অন্তরাকে ভীষণই বকাবকি করবে, কিন্তু প্রীতম সেরকম কিছুই করে না। এভাবে বিজয়া দেবী যতই চেষ্টা করুক না কেন, সে কিছুতেই ছেলে বৌমার মধ্যে ঝগড়া সৃষ্টি করতে পারে না। একদিন বিজয়া দেবী অন্তরাকে অনলাইনে শপিং করতে দেখে। এই তো দেখি এবার কি করে আমার ছেলে তোমাকে ভালোবাসতে পারি। তোমার মতো এই বশ করা মেয়েদের সাথে খারাপই হওয়া উচিত। আমার ছেলেকে আমি তোমার বশমুক্ত করবই। কিছুদিন পর বাড়িতে যখন ডেলিভারি বয় আসে, তখন অন্তরা দেবী সেই ছেলেটিকে ডেকে বলে, তোমরা সারাদিন এত বাড়িতে পার্সেল দিয়ে বেড়াও, তোমাদের নিশ্চয়ই খুব কষ্ট হয় বলো? তোমাদের মুখটা দেখলেই না আমার বড্ড মায়া হয়। একটা কাজ করবে বাবা, তোমরা আমার বাড়িতে এলে একটু চা মিষ্টি খেয়ে যাবে। আরে না না মাসিমা, ডেলিভারি করাই তো আমাদের কাজ, আপনাকে সব চা মিষ্টি খাওয়াতে হবে না। আমরা সকলেই এরকম ভাবেই কাজ করি, আমাদের কোথাও কারোর বাড়িতে খাওয়ার নিয়ম নেই, বুঝেছেন? একদমই নয়, আমার বৌমাটার মাথায় কোনো বুদ্ধি নেই। আসলে বাড়ির দরজায় যে আসে তাকে না খাইয়ে ফেরত যেতে দিতে নেই। বৌমা, ও বৌমা, আমাদের বাড়িতে অতিথি এসেছে, যাও তুমি চা মিষ্টি নিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে অন্তরার অদ্ভুত লাগলেও সে কিছুতেই শাশুড়ি মায়ের কথা অমান্য করতে পারে না, তাই সে তখনই ডেলিভারি বয়কে চা মিষ্টি এনে খাওয়ায়। এরকম বেশ কয়েকদিন চলতে থাকে। যখনই সেই ডেলিভারি বয় বাড়িতে কোনো পার্সেল দিতে আসে, তখনই বিজয়া দেবী চালাকি করে সেই ডেলিভারি বয়ের সঙ্গে তার বৌমার একটা করে ফটো তুলে রাখে। একদিন বিজয়া দেবী সেই ছবিগুলো প্রীতমের ফোনে পাঠিয়ে দিয়ে বলে, এই দেখ, তুই বাড়িতে থাকিস না, তোর বউ তলে তলে কি সব কাণ্ড করে বেড়ায়। ছি, তুই বৌমাকে এত ভালোবাসিস, আর বৌমা কিনা ওই ছেলেটার সঙ্গে। ছি 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 ছি, আমি মুখেও বলতে পারছি না, তুই নিজে চোখে দেখে নে। কি এতগুলো ছবি? তার মানে এই ছবিগুলো তো একদিনের নয়। অন্তরা তার মানে আমার সঙ্গে এভাবে চিট করছে? আমি যখন অফিসে বেরিয়ে যাই তখনই অন্তরার সঙ্গে কেউ দেখা করতে আসে। আমি তো জানতাম তোর বউটা ভালো নয়। আমি তোকে আগেও অনেকবার বারণ করেছি, ওই মেয়েকে লাই দিয়ে মাথায় তুলিস না। তুই তো আবার আমার কোনো কথাই শুনিস না। ভাগ্যিস আমি ছবিগুলো তুলে রেখেছিলাম, না হলে তুই তো আমার কথা বিশ্বাসই করতিস না। মায়ের মুখে এমন কথা শুনে প্রীতম ভেবেই বসে অন্তরা হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িত। তাই প্রীতম রাগের মাথায় সেদিন অন্তরাকে ভীষণই বকাবকি করতে শুরু করে। তুমি আমার তলে তলে এই সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছ? আমার ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি? তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি তোমাকে ডিভোর্স দেবো। আমি কিছুতেই তোমার সঙ্গে থাকতে পারবো না। প্রীতমের কথা অন্তরা কিছুই বুঝে উঠতে পারে না।
এসব তুমি কি বলছো? আমি কি করেছি? আমি তোমার সাথে কি এমন খারাপ কাজ করেছি বলো যে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? এই শুনে প্রীতম যখন অন্তরাকে সেই ছবিগুলো দেখায় তখন অন্তরা খুব সহজেই তার শাশুড়ি মায়ের কারসাজি ধরতে পেরে যায়। অন্তরা প্রীতমকে সেটা বোঝানোর চেষ্টা করলেও প্রীতম কিছুই বুঝতে চায় না। ঠিক আছে, তুমি যখন চাও না আমি তোমার সঙ্গে থাকি তাহলে আমি চলে যাচ্ছি। মা, এবার আপনি খুশি তো? আপনি তো এটাই চেয়েছিলেন যে আমার আর আপনার ছেলের সংসারটা ভেঙে যাক। আপনার ইচ্ছেটা তাহলে পূরণ হয়েছে। এই বলে অন্তরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে এমন সময় সেই ডেলিভারি বয় আবার বাড়িতে পার্সেল দিতে আসে। অন্তরাকে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে সেই ডেলিভারি বয় বলে, আরে বৌদি, আপনি এভাবে কোথায় যাচ্ছেন? আপনার শ্বশুরবাড়ির লোক কি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না? আপনি তো এই কয়েকদিন আগেই আমাকে জোর করে বসিয়ে মিষ্টি খাওয়াচ্ছিলেন, আর আপনার বৌমার সঙ্গে ন্যূনতম ভদ্র ব্যবহার করতে পারেন না? কি তুমি কি বললে? মা তোমাকে মিষ্টি খাইয়েছিল? আমার বউ নয়? হ্যাঁ, আমি তো মাসিমাকে বারণও করেছিলাম যে ডেলিভারি করা তো আমাদের কাজ, আর তার জন্য মিষ্টি খাওয়ানোর কোনো দরকার নেই, কিন্তু মাসিমা তো আমার কোনো কথাই শুনলো না। বৌদিকে দিয়ে জোর করে চা মিষ্টি সিঙ্গারা ইত্যাদি বানিয়ে খাওয়াতে বললো, সঙ্গে আবার দেখলাম একটা ছবিও তো তুললো। প্রীতমের এবার আর কিছুই বোঝার বাকি থাকে না। তোমার এইরকম কাজ করতে একটু লজ্জা করলো না মা? মা হয়ে নিজের ছেলের সংসারটা এভাবে ভাঙার চেষ্টা করছো? তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তুমিও আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি আর এরকম কাজ কখনো করব না। তোমরা সুখে থাকো, আমি এটাই চাইবো। বিজয় দেবী সেদিন ছেলে বৌমার কাছে অত্যন্ত লজ্জিত হয়ে পড়ে। তাই সেদিনের পর থেকে সে আর কখনোই ছেলে বৌমার ভালোবাসা দেখে হিংসা করে না, আর নাইবা ছেলে বৌমার সংসার ভাঙার চেষ্টা করে। তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। সে দেখতে ভীষণ সুন্দর ছিল, কিন্তু তার একটা খুব বাজে স্বভাব ছিল। সে বাইরের উল্টোপাল্টা খাবার খেলেই তার পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হতো এবং সে খুব জোরে জোরে পাদ মারত। পাদ মারার সমস্যা নিয়ে তার বাবা মা সবসময় বিরক্ত হতো। এমনই একদিন সে তার বাবা মায়ের সঙ্গে বসে টিভি দেখছিল, তখন সে একটা অনেক জোরে পাদ মারে। কি গন্ধ রে বাবা! এই হারামজাদি মেয়ে, তোকে বলেছি না পাদ লাগলে বাইরে গিয়ে পেদে আসবি, আর না হলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে পাদবি। নিজের পাদের গন্ধ নিজেই শুকবি, বুঝেছিস? তোর পাদের গন্ধ সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। আর কি করব বলো মা? আমি তো ভাবলাম যে আমি উঠে বাইরে যাব, কিন্তু ওঠার আগেই যে বেরিয়ে গেল, কন্ট্রোল করতে পারলাম না আমি। এই যা, আবার বেরিয়ে গেল। সরি মা, সরি। রুম ফ্রেশনারটা নিয়ে আয় শিগগিরই, যা যা, না হলে আমি দম আটকে মরে যাব। আরো লোকে পাদ মারে, কই অন্য কারোর পাদে এত গন্ধ হয় না তো? তোর পাদে এত গন্ধ হয় কেন বলতো? কই মা, আমার তো ঠিকই মনে হয়। দাঁড়াও, আমি রুম ফ্রেশনারটা নিয়ে আসি। গিন্নি, তোমার আর তোমার মেয়ের পাদের গন্ধ কিন্তু অনেকটাই সেম। সেটা কেউ না জানলেও আমি কিন্তু খুব ভালো করেই জানি। আমি পাদ কবে মারলাম যে তুমি গন্ধ পেলে? যত সব ফালতু কথা তোমার মুখে। তুমি পাদ মারো সেটা জানবে কি করে বলো তো? তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে পাদ মারো। এবার ভাবছি রেকর্ডিং করে রাখবো আর তোমাকে দেখাবো, তবেই তুমি বিশ্বাস করবে। চুপ করতে বলেছি কিন্তু, আমি পাদ মারি না, বুঝেছো? যত সব। রিঙ্কির দুর্গন্ধময় পাদের জন্য তাদের প্রত্যেকদিন 2-3টে করে রুম ফ্রেশনার শেষ হয়ে যেত, কারণ সে অনেক বেশি পাদ মারত। রিঙ্কি মোহন নামে একটি ছেলেকে পছন্দ করত। একদিন সে মোহনকে ফোন করে বলে, মোহন চলো না, আজকে আমরা সিনেমা দেখতে যাই। আমার না খুব সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছে করছে। কি হলো বলো, যাবে কি না? হ্যাঁ হ্যাঁ, যাবো তো। তুমি বলবে আর আমি যাব না, তা হয় নাকি? কিন্তু রিঙ্কি, একটা রিকোয়েস্ট ছিল আমার। আজকে আমরা বাইরের খাবার কিচ্ছু খাবো না, তুমি তোমার নিজের হাতে রান্না করে নিয়ে আসবে, বুঝেছো? মানে মুভি দেখতে যাবো আর বাইরের খাবার খাবো না? তা কি করে হয়? আমি বুঝেছি তুমি আমাকে নিয়ে বাইরে যেতে চাও না। ঠিক আছে যাও, আমি যাব না তোমার সঙ্গে, আমি একাই যাব। আরে না না রিঙ্কি, তুমি ভুল ভাবছো, এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা বাবা, আমরা বাইরের খাবার খাবো, ওকে? হ্যাপি তো পাগলি? হে উপরওয়ালা, আজকে তুমি রিঙ্কির পাদের গন্ধ থেকে আমাকে রক্ষা করো। শুধু আমাকে নয়, সিনেমা হলে তো শুধু আমরা দুজনে থাকবো না, আরো অনেকেই থাকবে। কি যে হবে! এর আগের বার রেস্টুরেন্টে যা করলো, আমার তোকে সিনেমা হলে নিয়ে যেতেই ভয় লাগছে। সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান ফাইনাল করে মোহন ফোন রেখে দেয়। মোহন ভয়ে ভয়ে রিঙ্কির সঙ্গে মুভি দেখতে চলে যায়।
রিঙ্কির সাথে করে বার্গার, মোমো, পাকোড়া আরো অনেক কিছু খাবার নিয়ে হলের মধ্যে প্রবেশ করে। সে মুভি দেখতে দেখতে খেতে থাকে। কিছুক্ষণ পর তার পেট গুড়গুড় করতে শুরু করে। এই যা, আমার তো পাদ লাগছে, এবার কি হবে? পাদ মারলে তো জোরে আওয়াজ হবে, মোহন শুনতে পেয়ে যাবে আর আমাকে আবার বকবে। এক কাজ করি, আমি জোরে জোরে কাশি হওয়ার নাটক করি। জোরে জোরে কাশবো, কাশির আওয়াজে আমার পাদের আওয়াজ শোনা যাবে না। কি হলো রিঙ্কি? এই নাও, এই জলটা খাও। আবার গলায় আটকে গেল নাকি? কি গন্ধ! রিঙ্কি মনে হয় আবার বিস্ফোরণ ঘটিয়েছে। রিঙ্কি প্লিজ কয়েক ঘন্টার জন্য বায়ু নিষ্কাশন করো না, সবাই পেটাবে আমাদের ধরে না হলে। কি? আমি কখন পাদ মারলাম? পাগল নাকি? এখানে এতজন আছে, কে না কে পেদেছে আর তুমি আমাকে বলছো? তুমি তো জানো আমি তোমাকে কখনোই মিথ্যা কথা বলি না। আমি পাদ মারলে সেটা আমি স্বীকার করে নিই, এটাই তো আমার ভালো স্বভাব বলতে পারো। আচ্ছা, এবার কে পেতেছে তাহলে? হ্যাঁ, এই যে কি হচ্ছে, তখন থেকে দেখছি আপনি শুধু পাদই মারছেন। কি ব্যাপার? হ্যাঁ, আমরা এখানে টাকা দিয়ে সিনেমা দেখতে এসেছি নাকি তোমার পাদের গন্ধ শুকতে এসেছি? পাদ মারার হলে বাইরে গিয়ে পাদ মারুন না। ছি ছি ছি, কি বাজে গন্ধ! বাপরে বাপ। রিঙ্কি ধরা পড়ে যায় এবং মোহন সহ আশেপাশের সকলেই রিঙ্কির দিকে তাকিয়ে থাকে। আমার তো বমি পেয়ে যাচ্ছে। ছি, কি মেয়ে রে বাবা, কি খাও তুমি? হ্যাঁ বাবা রে বাবা, এই এই বের করো, বের করো একে এখান থেকে, বের করো। যা ভেবেছিলাম তাই হলো। রিঙ্কি চলো বাইরে, চলো তাড়াতাড়ি, চলো চলো। কেন আমরা বাইরে যাব কেন? হ্যাঁ, যাদের প্রবলেম হচ্ছে তারা বাইরে যাক, আমি যাব না। মোহন জোর করে রিঙ্কিকে বাইরে নিয়ে চলে আসে। তুমি না শুধু শুধু বেরিয়ে এলে, এখনো তো হাফ মুভি বাকি ছিল, মুভি দেখাই হলো না। আমি এই জন্যই তো তোমাকে বাইরের খাবার খেতে বারণ করছিলাম, তুমি তো শুনলেই না। তুমি চুপ করো। তুমি বলো তো, আমার পাদে কি অত গন্ধ ছিল? হ্যাঁ, যে ওরা অত বেশি রিয়্যাক্ট করলো? আমার নাকি তো গন্ধ আসেনি। তুমি বলো না, আমার পাদে কি খুব গন্ধ হয়? কিভাবে বলি যে এর পাদের গন্ধ এত বাজে যে এর চেয়ে বাজে গন্ধ আর হয় না। একটা রুমে কাউকে বন্ধ করে দিয়ে এর পাদের গন্ধ সকালে সে নিশ্চয়ই মরে যাবে। কি বিষাক্ত ভয়ঙ্কর পাদ রে বাবা, আমি যে কি করে এর সঙ্গে সারা জীবন থাকবো? হে উপরওয়ালা, আমাকে বাঁচাও। কি হলো? কি ভাবছো? বলবে তো। আমি জিজ্ঞাসা করলাম যে আমার পাদের গন্ধ তোমার কেমন লাগে। হ্যাঁ বলছি তো, খুব ভালো লাগে। তোমার পাদের গন্ধ আমি কখনো খারাপ বলতে পারি নাকি? তোমার পাদে তো সুগন্ধ ভর্তি, একেবারে রজনীগন্ধা ফুলের মতো। কই দেখি, এখানে একটা পাদ মারো তো দেখি, মারো মারো, দেখি দেখি। মোহন ও রিঙ্কির সম্পর্কের কথা দুই পরিবারের সকলেই জানতো। কিছুদিনের মধ্যেই দুই পরিবার মিলে তাদের বিয়ে ঠিক করে দেয়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। মোহন বর সেজে ঢাকঢোল বাজিয়ে বরযাত্রী নিয়ে রিঙ্কিদের বাড়িতে চলে আসে। বরযাত্রীর সংখ্যা দেখার পর রিঙ্কি সহ তার বাবা মা খুব চিন্তায় পড়ে। এ কি গিন্নি, এত লোক তো আসার কথা ছিল না। আসার কথা 100 জন, এখানে তো 250 জনেরও বেশি লোক আছে। এবার কি হবে গো? খাবার কম পড়বে যে। এখনো তো আমাদের আত্মীয় স্বজনের তো খাওয়া বাকি আছে। এত কম সময়ে এত লোকের আয়োজন করাও তো সম্ভব নয়। আমাদের তো আগে থেকেই বলে দিতে পারতো যে ওরা বেশি জন আসবে। এবার কি হবে গো? আজকে তো মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। রিঙ্কি তার বাবা মায়ের কাছ থেকে সব কথা জানতে পেরে খুব রেগে যায়। সে কাউকে কিছু না বলে সোজা মোহনের কাছে এসে বলে, কি গো, এসব কি হচ্ছে? বরযাত্রী 100 জন আসবে বলে 250 জনকে নিয়ে এলে কেন? কেমন মানুষ তোমরা? হ্যাঁ, এখন কি হবে বলো? অত লোকজনের খাবার কোথায় পাবে আমার বাবা মা? উফ, আমি সব কিচ্ছু জানি না। আমার বর সেজে আসার কথা ছিল, এসে গেছি। বিয়ে করে আমাকে উদ্ধার করো প্লিজ। আর চাপ নেওয়া যাচ্ছে না। কে খেতে পেলো আর কে পেলো না আমি দেখতে পারবো না। ঠিক আছে, তুমি কিছু করতে পারবে না তাই তো? আচ্ছা, এবার আমাকেই করতে হবে যা করার। রিঙ্কি দেখে যে বরযাত্রীরা বেশিরভাগ জন খেতে বসে পড়েছে। সে আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে ঢুকে পাদ মারতে শুরু করে। সে প্রত্যেক টেবিলের কাছে গিয়ে একটা করে পাদ মারে। পাদের গন্ধে প্যান্ডেল ভরে ওঠে। লোকজন পাদের গন্ধ সহ্য করতে না পেরে হইচই করতে শুরু করে। কি বাজে গন্ধ! আমার তো বমি পাচ্ছে। এই গন্ধের মধ্যে বসে বসে খাওয়া সম্ভব না। ছি ছি ছি, ওয়াক্ত! আমি বাবা কেটেই পড়ি।
আর কিছুক্ষণ এখানে থাকলে আমি মরেই যাব। দরকার নেই বাবা কিছু খাবার। এই চলো চলো, সবাই চলো এখান থেকে। কি বাজে গন্ধ, একেবারে গুয়ের মতো গন্ধ, ছি ছি ছি। এভাবেই বরযাত্রী লোকজন এক এক করে না খেয়ে প্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে চলে যায়। রিঙ্কি এবং তার বাবা মা খুব খুশি হয়। তাদের আর খাওয়া দাওয়া নিয়ে কোনো রকমের সমস্যা হয় না। ভালোই ভালোই বিয়ে সম্পন্ন হওয়ার পর মোহন রিঙ্কিকে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। বিয়ের পর রিঙ্কি শ্বশুর বাড়িতে এসেও আগের মতোই পাদ মারত। তার শ্বশুর শাশুড়ি ননদ এবং বর সকলেই খুব বিরক্ত হয়ে উঠেছিল। শোনো বৌমা, আজকে আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট আসবে। তুমি এক কাজ করো, যতক্ষণ না ওরা বাড়ি থেকে যাচ্ছে ততক্ষণ তুমি নিচের ঘরে দরজা বন্ধ করে পাদ মারবে, মানে দরজা বন্ধ করে বসে থাকবে। ওরা চলে যাওয়ার পর তুমি বাইরে আসবে। কেন মা, এমন কেন বলছেন? ওরা যদি আমার কথা জিজ্ঞাসা করে তখন? কেন আবার? তোমার পাদের গন্ধে বরযাত্রী যেমন পালিয়েছিল ওরাও পালিয়ে যাবে। 2 সেকেন্ডও বসতে পারবে না। তোমার জ্বালায় এই বাড়িতে আর কেউ আসতেই চায় না। আমি বলে দেবো যে তুমি বাড়িতে নেই। আর রান্না বান্না বাড়ির কাজকর্ম কি করবে তাহলে? আমি করব। তোমাকে যা বলেছি তুমি শুধু তাই করো। যাও ঘরে যাও। আমারই ভালো হলো, আজকে বাড়ির কোনো কাজ করতে হবে না। আর মা, রান্না হয়ে গেলে আমার ঘরে তাহলে খাবার পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। দিনের বেলা চেয়ে রিঙ্কি এখন রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে অনেক বেশি পাদ মারে। মাঝে মধ্যে পাদের আওয়াজে মোহনের ঘুম ভেঙে যেত। এমনই একদিন রিঙ্কি অনেক জোরে পাদ মারলে মোহন ভয়ে লাফিয়ে ওঠে। ওরে বাবারে বাবা, এটা পাদের আওয়াজ। আমার তো মনে হলো আমাদের বাড়িতে কেউ বোম মারলো। বাবা গো, কি গন্ধ! দিনের পর দিন তো এর পাদের গন্ধ বেড়েই চলেছে। এই ঘরে আজকে আর ঘুমানো যাবে না। ধুর, এর চেয়ে বাইরে ড্রয়িং রুমে গিয়ে সোফাতে শুয়ে পড়ি। মোহন চুপি চুপি ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে যাচ্ছিল। তখনই রিঙ্কি উঠে বলে যে, হ্যাঁ আমি জানতাম বিয়ের পর ছেলেদের আসল রূপ বেরিয়ে আসবেই। বিয়ের আগে আমার পাদের গন্ধ তোমার কাছে তো রজনীগন্ধা ফুলের মতো সুগন্ধময় মনে হতো, আর এখন আমার পাদের গন্ধে তুমি এক ঘরে ঘুমাতে পারছো না, তাই তো? হায় রে হায়, আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার বর আমাকে আর ভালোবাসে না। আরে আরে, ভালোবাসার সাথে পাদের গন্ধের কি সম্পর্ক রিঙ্কি? আচ্ছা আচ্ছা, সরি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। আমি এখানেই ঘুমাচ্ছি, যত ইচ্ছা পাদ মারো বাবা। এভাবেই সময় কাটতে থাকে। একদিন রিঙ্কি তার পরিবারের সবার সঙ্গে বিয়ে বাড়িতে যায়। আমার খুব জোরে খিদে পেয়েছে। আজকে সকাল থেকে আমি কিছু খাইনি, আর ডাক্তার আমাকে এমনিও বেশিক্ষণ না খেয়ে থাকতে বারণ করেছে। আমি একেবারে খিদা সহ্য করতে পারি না যে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? সবাই খেতে বসেছে, উঠছেই তো না। তার উপর বিয়ে বাড়িতে একটা চেয়ারও ফাঁকা নেই। আমার পা কোমর সব ব্যথা করছে। আর কি করবে মা, একটু অপেক্ষা করো। আর তো উপায়ও নেই, জোর করে তো কাউকে তুলে দিয়ে তোমাকে বসাতেও পারবো না। জোর করে পারবো না ঠিকই, কিন্তু অন্য উপায় তো আছে। দাঁড়াও, এই যে শুনছেন, আপনার তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে দেখছি। আপনি একটু উঠুন না, আমার শাশুড়ি মা বসবে এখানে। তোমার শাশুড়ি মা বসবে, তাতে আমি কি করব? খাওয়া হয়ে গেছে, আবার খাবো। আমার যখন ইচ্ছা আমি তখন উঠবো। ভালো কথাই শুনবে না, বুঝেছি। নে এবার বোঝ ঠেলা। রিঙ্কির পাদের গন্ধে মহিলাটি 1 সেকেন্ডের মধ্যেই সেখান থেকে উঠে চলে যায়। নিন মা, বসে পড়ুন এবার, আপনার সিট একেবারে ফাঁকা। আহ, শান্তি পেলাম। পা দুটো একেবারে যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, আর খিদেতে পেটে ইঁদুর লাফালাফি করছিল। আমার পাদ মারা বৌমা জিন্দাবাদ। সবার ঘরে ঘরে এরকম একটা বৌমা থাকা দরকার।